দেখলাম তোদের প্রবাবিলিটি ওখানে এক্সপেকটেশনের ওই পোর্শনটা রয়েছে, মিন এক্সপেকটেশন। তো ওইগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই আমরা। মোটামুটি একটা ব্রিফ আইডিয়া শুরু করব, আইডিয়া নিয়ে এলপিপিটা শুরু করব। তো ফার্স্ট হাফটা একটু প্রবাবিলিটিটা নিয়ে একটু ডিসকাস করে। আচ্ছা, আজকে যেটা ডিসকাস করব সেটার জন্য একটা উদাহরণ দিই, মানে যেটা তোরা অলরেডি ক্লাস 9-10-এ পড়ে এসেছিস, মিন মিডিয়ান মোড যেটা পড়ে এসেছিস, সেটাই আমরা প্রবাবিলিটিতে কিভাবে অ্যাপ্লাই করব। মিন কিভাবে অ্যাপ্লাই করব, তো ধর সেই বেসিক কনসেপ্টটা থেকে আমি একটা এক্সাম্পল দিই তোদের। ধর বলেছে তোদের ধর 5টা সেমিস্টার আছে, 5টা সেমিস্টারে ধর 6টা সেমিস্টার, যাই হোক আমি 5টা ধর টেস্ট রয়েছে। সেই টেস্টে ম্যাথামেটিক্স এর টেস্ট হলো তোদের, দেখা গেল কোনো একটা টেস্টে ধর 20-র মধ্যে ধর কেউ 18 পেলি, কেউ 19 পেলি, কেউ 20 পেলি। মানে কেউ নয়, পার্টিকুলার একজন ধর এ নামক কোনো একজন স্টুডেন্ট, সে 19 পেলো, 20 পেলো, বা কোনোটাতে 17 পেলো, কোনোটাতে হচ্ছে আবার 19 পেলো। তো এই 5টা টেস্টে 5টা যে তার মার্কস যে সে ক্যারি করলো পেলো, তো সেটা দেখে আমরা তার কি ওভারঅল পারফরমেন্স কিরকম হতে পারে তার কিন্তু মানে 5টা টেস্ট জুড়ে তার যে ওভারঅল পারফরমেন্স সেটা কিরকম হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এই যে আমি বললাম ওভারঅল পারফরমেন্স মানে এই 5টা টেস্ট জুড়ে তার কিরকম কি কন্ডিশন পড়াশোনার, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না এরকম আলাদা 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 মার্কস থেকে। তাহলে তার জন্য কি করতে হবে, আমরা এবার কি করব, এই যে 5টা আমাদের কাছে যে ভ্যালু এসে পৌঁছলো, 5টা যে ম্যাথামেটিক্স টেস্ট সে দিয়েছে, সেই টেস্টের আমরা কি করব, অ্যাভারেজ করব। অ্যাভারেজ করলে তার একটা ওভারঅল পারফরমেন্স আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে থাকি। তো এই যে অ্যাভারেজ জিনিসটা, সেই ব্যাপারটা কিন্তু সেটা একদম ছোট থেকে কিন্তু তোরা পড়ে আসছিস অ্যাভারেজ। তো এখন আমরা যেটা ডিসকাস করব প্রবাবিলিটিতে, আমরা কি করব, র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে তো আমরা কাজ করছি। র্যান্ডম ভ্যারিয়েবলস এর যে ভ্যালুস গুলো বিভিন্ন রকম কন্ডিশনে আমরা যে ভ্যালু গুলো পাই, সেই র্যান্ডম ভ্যারিয়েবল গুলোর উপরে কিন্তু আমরা অ্যাভারেজ বের করতে চাইবো। ঠিক আছে, তো এই অ্যাভারেজ যেটা বলছি, অ্যাভারেজ কি বলে, এখানে অ্যাকচুয়ালি আমরা গড় করি, তাই না? এই যে আমরা যে ওভারঅল পারফরমেন্স যেটা বললাম, অ্যাভারেজ আমরা কি করি, গড় করি। মিন মানে ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টেস্ট, মানে 5 দিয়ে আমি ভাগ করি। তাহলে এই যে অ্যাভারেজটা বের করছি, এটা কার জন্য করবো এবার আমরা, প্রবাবিলিটিতে র্যান্ডম ভ্যারিয়েবলস এর যে ভ্যালু গুলো তার উপরে কিন্তু আমরা বের করব। তো এই যে অ্যাভারেজটা, সেটাকে প্রবাবিলিটিতে আমরা কিন্তু মিন বলে থাকি, বা এটাকে এক্সপেকটেশনও কিন্তু বলা হয়, বা এক্সপেক্টেড ভ্যালু, বা এক্সপেকটেশন ইন প্রবাবিলিটি। একটা এক্সপেক্টেড ভ্যালু, ওই যে ভ্যালু গুলো তুমি র্যান্ডম ভ্যারিয়েবলে তুমি পাচ্ছ, তার মিন বা এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেকটেশন ইন প্রবাবিলিটি। তাহলে এই যে মিনটা, মানে আমাদের হাতে ধরো আগের দিন যে এক্সাম্পলটা পড়িয়েছিলাম, যে 0, 1, 2, 3 কি আসছে না, নাম্বার অফ হেডস। কিরকম হেডস, কিরকম ভাবে আমি হচ্ছে একটা টসকে আমি এই একটা কয়েনকে আমি টস করছি এবং সেখানে আমি হেডটাকে কাউন্ট করছি। কিরকম ভাবে না, 3বার টস করার পরে আমাদের যে আউটকাম গুলো আসছে, সেটা কিন্তু আগের দিন স্যাম্পল স্পেস দিয়ে আমরা কিন্তু ওই একটা এক্সাম্পল নিয়েই আমরা দেখেছিলাম কিরকম ভাবে তার আউটকাম গুলো আসছে, এবং প্রত্যেকটা আউটকাম দেখে দেখে কিন্তু আমরা ভ্যালু গুলো সেখান থেকে কিন্তু পিক আপ করেছিলাম। 0, 1, 2, 3 এরকম ধরো আসছে। তো এই যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি, ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো পাচ্ছি, হ্যাঁ, সেইটা আমাদেরকে কি দেয়, যে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলের তার একটা মিন বের করি, মিন বের করে আমাকে একটা সেন্ট্রাল টেন্ডেন্সি দেয়, মানে সে কত অ্যাভারেজে সে থাকতে চাইছে সেটা কিন্তু আমাদের দেয়। তো আমাদের হাতে, আমি বলছি এবার আমরা এখানে ডিসকাস করছি র্যান্ডম ভ্যারিয়েবলের উপরে। তাহলে র্যান্ডম ভ্যারিয়েবলে তাহলে মিন বের করতে গেলে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল দু ধরনের হয়, একটা আমরা পড়েছি ডিসক্রিট, আরেকটা পড়েছি আমরা কিন্তু কন্টিনিউয়াস। তো এই কন্টিনিউয়াস আর ডিসক্রিটের জন্য আমরা দু ধরনের কিন্তু ফর্মুলা ইউজ করব। ডিসক্রিটে আমরা পড়েছি এটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি মাস ফাংশন দিয়ে, আর কন্টিনিউয়াসে র্যান্ডম ভ্যারিয়েবলে কিন্তু এটা রিপ্রেজেন্ট করা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দিয়ে। তাহলে যখন ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আমরা নিয়ে ডিসকাস করছি, তখন সেই মিনটাকে বা এক্সপেকটেশন, এখানে আমরা প্রবাবিলিটিতে আমরা এক্সপেকটেশন বলে থাকি, সেটাকে কিন্তু কিভাবে রিপ্রেজেন্ট করব, আমরা একটা ফর্মুলা ইউজ করব। এখানে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলের যে নোটেশন, সেটা আমরা ক্যাপিটাল এক্স দ্বারা বরাবর ইউজ করি। তাহলে এক্সপেকটেশন আমরা বের করতে চাইছি, এক্সপেকটেশন অফ দিস র্যান্ডম ভ্যারিয়েবল কি হবে, আমরা বলছি ডিসক্রিটের জন্য। তাহলে আমরা এখানে কিসের হেল্প নেব, আমরা এখানে কিন্তু
প্রবাবিলিটি মাস ফাংশনের হেল্প দেবো, এবং সেটার জন্য আমরা এখানে ফর্মুলাটাকে এইভাবে লিখি, সামেশন xi ইন্টু pi। এখানে সামেশন xi py কি, এখানে i ইজ ইকুয়াল টু 1 টু n, মানে এই যে x1 x2 x3 এই যে যেগুলো আসছে, সেই x1 x2 x3 এগুলো কিন্তু এই যে ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু আমাকে দিচ্ছে। তাহলে দেখো আমি যদি একটু ভাঙাই, তাহলে p1 x1 x1 p1 x2 p2, এখানে হচ্ছে xn pn। তাহলে এই যে x1টা আমি লিখেছি, এই x1 হচ্ছে ওই যে র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো আমার যে কন্ডিশন দেওয়া থাকবে তার আন্ডারে, সেই ভ্যালুগুলো আমরা সেখান থেকে পেয়ে যাবো। সেই x1 এর জন্য তার যে প্রবাবিলিটি মাস ফাংশনটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে? p1 x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস ডট ডট xn ইন্টু pn। এইবারে এর কিছু প্রপার্টিজ তো অবশ্যই থাকবে। কি প্রপার্টি? আচ্ছা, প্রপার্টিতে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি যে বললাম কয়েনটা আমি যে টস করছি, সেটা 3বার টস হয়েছে। আমি এখানে ধরো বললাম আমরা এখন কাউন্ট করতে চাইছি, এরকম আমার কন্ডিশন দিয়ে দিয়েছে। ধরো নাম্বার অফ হেডস obtained in tossing, আমি একটু শর্টে লিখি, in tossing of a coin twice, ঠিক আছে? তাহলে আমার পসিবিলিটি কি, আমাদের স্যাম্পল স্পেসটা কেমন হবে? টেল টেল, হেড হেড, হেড টেল আর টেল হেড, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা এই যে আউটকাম আসছে এর প্রত্যেকটা প্রবাবিলিটি কত আসছে? 1/4 করে প্রবাবিলিটি আসছে, তাই তো? এটাকে যদি আমি ছকে বসাই, হ্যাঁ 1/4, ঠিক আছে। সবার আগে আমি এখানে দেখবো এই যে নাম্বার অফ হেডস, আমার যে ভ্যালুগুলো, র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো এখানে কি কি আসছে। নাম্বার অফ হেডস আমি কাউন্ট করতে চাইছি, এর জন্য কি আসছে 0, এর জন্য কি আসছে 2, সেটাকে এখানে ধরো লিখি। আচ্ছা, আর এটার এই হেড আর টেল, আবার টেল আর হেডের জন্য কত কি আসছে না 1। ওকে, এর রেসপেক্টে আমরা কি করবো এবারে, মাস ফাংশনটাকে লিখবো। মাস ফাংশনের ডেফিনেশন আগের দিন বলা হয়েছে। তাহলে কি হয়েছে এখানটাতে, এর প্রবাবিলিটিটা কিরকম আসবে? 1 এর 0 যখন হচ্ছে সেটা কত আসছে? 1/4। 1 এর জন্য কত আসছে দেখো, 1 আমি যখন দেখছি আমার র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো, এখানে দুটো কেস হচ্ছে। তো এই আউটকামের জন্য কত হচ্ছে? 1/4 প্রবাবিলিটি, এই আউটকামের জন্য কিন্তু 1/4 প্রবাবিলিটি হচ্ছে। তাহলে আমার টোটালটা কত আসবে এখানটাতে? সরি, এখানে 2/4 আসবে। 2 এর জন্য যখন আমার ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 1/4, তখন এই কেসটা অ্যারাইজ হচ্ছে, তখন তার প্রবাবিলিটি কত আসছে? 1/4। তাহলে টোটাল কি হচ্ছে দেখো, তাহলে আবার 1 আসছে। এখান থেকে আমি এবার বলতে চাইছি যে আমার এক্সপেক্টেড ভ্যালু যেটা র্যান্ডম ভ্যারিয়েবল, এখানে তো র্যান্ডম ভ্যারিয়েবল ধরো x দ্বারা আমি ডিনোট করছি, তাহলে এর যে এক্সপেক্টেড ভ্যালু সেটা কিরকম ভাবে আসছে। বাই ডেফিনিশন, আমি ডেফিনিশন বললাম তোমাদেরকে, কিরকম বললাম না, সামেশন xi pi। তাহলে এখানে i মানে কত, 1 থেকে শুরু করে 1 to 4, মানে 1 2 3, x1 x2 x3, ঠিক আছে? তাহলে আমি x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3, x1 মানে এখানটাতে কত? 0। ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার 0, ঠিক আছে। হ্যাঁ এইবার ঠিক আছে। তাহলে p of 0, p of 0, p of 1, এখানে x2 কত? 1, p2 মানে p of, সরি এখানে p of 1 হবে, x3 কত? এখানে 2, এই থার্ড ভ্যালুটা p3 মানে হচ্ছে p of 2। প্রত্যেকটা ভ্যালু আমি বসাই। ফার্স্টটার জন্য আমার কত? 0 আসছে। তাহলে p of 1 এখানে কত রয়েছে? 2/4, দ্যাট মিন্স হাফ। তাহলে 1 ইন্টু হাফ প্লাস 2 ইন্টু p2, তার মানে কত? 2 ইন্টু 1/4। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? আমার এক্সপেকটেশনটা কিন্তু 1 পেলাম। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভ্যালুগুলো পাচ্ছি 0 1 2, তার যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু 1 আসছে অ্যাভারেজ করলে।
ঠিক আছে, কতগুলো ভ্যালু আমার এখানে? 3টে ভ্যালু, 0 1 2। তার মানে আমরা যদি অন্য দিক থেকে হিসেব করি, র্যান্ডম ভ্যারিয়েবলের তো আমরা এখানে অ্যাভারেজ বের করতে চাইছি, তো উইথ দ্য হেল্প অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, মানে তার জন্য এখানে তোমার প্রবাবিলিটি মাস ফাংশন ইউজ করা হচ্ছে। আর যখন কন্টিনিউয়াস করব আমরা, তখন সেখানে কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের যে ডেফিনিশন সেটা ইউজ করে কিন্তু আমরা এক্সপেকটেশনটা বার করব। ঠিক আছে, এখানে আমার এক্সপেকটেশনটা 1 আসছে। তাহলে এই যে আমি বললাম, প্রথম যে এক্সাম্পলটা দিলাম যে আমার ম্যাথসে 5টা টেস্টে 5টা রকম ভাবে আমি কিন্তু নম্বর পেয়েছি, তাহলে সেই যে নম্বর তার তো একটা গড় হয়েছে, তাই তো? তারপরে আমি কত লিখেছিলাম এখানে, ধরো 18 19 20 16 না 17, আর এখানটা তো ধরো এরকম আমি লিখেছি। এখন আমি এর একটা গড় করলাম, এর গড় করলে কত হচ্ছে? 38 আর 20 আর 58। কত হয় এর গড় করলে? 58 আর 57 যোগ করলে কত হয়? এর তো একটা অ্যাভারেজ মার্কস তোমার আসবে। ঠিক আছে, আমি সেই ক্যালকুলেশনে আর যাচ্ছি না, একটু ধরো একটা অ্যাভারেজ মার্ক আসবে 75। এইবারে এই যে অ্যাভারেজ মার্কসটা তুমি পাচ্ছ, আর 18 এখান থেকে প্রত্যেকটা মার্কসের কিন্তু 93। ডিফারেন্স তুমি বুঝতে পারছো কোন সময় কি হচ্ছে। 93। ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট যে টেস্টটা হয়েছে তার সাথে অ্যাভারেজে তুমি ডিফারেন্স করছো, বা বেড়েছে না কমেছে সেটা দেখতে পারবে। এই যে যখন সেকেন্ড যে টেস্টটা দিলে তার সাথে তার অ্যাভারেজের যে ডিফারেন্স সেটা বুঝতে পারছো। থার্ড যে টেস্টটা দিয়েছো, ফোর্থ ফিফথ, এই সবকটা টেস্টের সঙ্গে তার যে অ্যাভারেজ, যে ওভারঅল যে পারফরমেন্সটা যেটা আমি বলেছিলাম, তার কিন্তু একটা ভ্যারিয়েশন তুমি দেখতে পাচ্ছ, মানে ডিফারেন্স দেখতে পাচ্ছ। এই ডিফারেন্সটাই কিন্তু এই র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কি বলি? ভ্যারিয়েন্স। মানে ডিফারেন্স ইন মার্কস এখানে আমাকে বলছে, এখানে মার্কস দিয়ে আমি যেহেতু এক্সাম্পলটা বলছি, ডিফারেন্স ইন মার্কস শোজ দ্য ভ্যারিয়েবিলিটি অফ দ্য পসিবল ভ্যালুস। ধরো এগুলো সব র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু গুলো, ঠিক আছে? তাহলে ডিফারেন্স মার্কস শোজ দ্য ভ্যারিয়েবিলিটি অফ দ্য পসিবল ভ্যালুস অফ র্যান্ডম ভ্যারিয়েবল। এখানে কিন্তু প্রত্যেকটা যে মার্কস যেগুলো স্কোর করছে ছেলেটি বা মেয়েটি ওই টেস্টে, সেগুলো কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুস গুলো। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি দিচ্ছে? দ্য ডিসটেন্স বিটুইন র্যান্ডম ভ্যারিয়েবল ফ্রম দ্য মিন। এটা তো আমরা মিন বা এক্সপেকটেশন বের করেছিলাম, তাই তো বললাম। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিসটেন্স অর দ্য ডিফারেন্স অফ এনি র্যান্ডম ভ্যারিয়েবল, এনি বলতে যে ওই যে ইভেন্টটা সেখানে ঘটানো হয়েছে, সেই র্যান্ডম ভ্যারিয়েবলের সঙ্গে মিনের যে ডিসটেন্স বা ডিফারেন্সটা, সেটাকে কিন্তু আমরা ভ্যারিয়েন্স বলছি। তো তার তো নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে, অবশ্যই। সেটাকে কিভাবে ডিনোট করা হয়? আচ্ছা, এক্সপেকটেশনটাকে অনেক সময় কিন্তু যেটা আমি বললাম ই অফ এক্স, সেটাকে মিউ দ্বারা ডিনোট করা হয়, মিউ মিন, বা ই অফ এক্স বলেও ডিনোট করা হয়। আর ভ্যারিয়েন্স যেটা বললাম সেটাকে ডিনোট করা হয় সিগমা এক্স স্কয়ার এ হিসেবে। সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, মানে অ্যাভারেজের সাথে তার যে ডিসটেন্স বা তার ডিফারেন্স, এটাকে এইভাবে এক্সপ্রেস করা হয়, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস। ঠিক আছে, আচ্ছা, তোমরা যেহেতু প্রবাবিলিটির এই জিনিসগুলো কিছু কিছু বললাম না 11 12 পড়েছো, মিডিয়ান মোড তো তোমরা তো 9 10 থেকে পড়ে আসছো, আর ওগুলো তো সব বেসিক যে জিনিসগুলো সেগুলো তো 11 12 পড়েছো। এটাকে ভাঙালে কিরকম আসে অলরেডি তোমরা জানো, ই অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই ফর্মুলাটা অলওয়েজ ইউজ করব, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা এবারে কি করব? আমি বললাম এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য এটাকে অ্যাপ্লাই করতে চাইছি। এটাকে আমি এক্সপ্রেস করব কি করে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, যেটাকে আমি কিভাবে লিখবো? সামেশন এক্স স্কোয়ার ই এক্স, ই অফ এক্স। আর এটা কত আমি বলে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার অ্যাভারেজ বা মিন বা এক্সপেকটেশন, যেটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করি, মাইনাস মিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার যে ভ্যারিয়েবল গুলো যেরকম ভাবে যে ভ্যালু গুলো দেবে, তাহলে i is equal to 1 to n আমি এরকম করে লিখে রাখি, বা এখানে যদি i আমি ইনপুট করি তাহলে এখানে i একটা দিয়ে দিলাম, এখানে i is equal to 1 to n xi স্কয়ার e of xi। আচ্ছা, তাহলে এই যে আগের যে অঙ্কটা আমি বললাম, সেই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমার ভ্যারিয়েশনটা কত হবে? আমি যে ছকটা তোমাদের বললাম সেই ছকে কি কি ছিল? সেই ছকে ছিল ধরো x
0 1 2 আমার কি ছিল, হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড। তাহলে 0 1 2, তাহলে px কত, এখানে ছিল 1/4, 1 এর জন্য এখানে দুটো আসছে, তাহলে 1/4 1/4 মানে 2/4, এখানে হচ্ছে 1/4, এরকম ছিল আমার। তো এবার এই ক্ষেত্রে আমাকে ভ্যারিয়েন্সটা বের করতে হবে। তাহলে ভ্যারিয়েন্স অফ x is equal to sigma square, ফর্মুলা কি ছিল, e of x square মাইনাস Minus? এক্স তার হোল স্কোয়ার। ex square। আমরা কি দেখেছিলাম এখানে, মিনটা মানে e of x টা কত, এক্সপেকটেশনটা কত বেরিয়েছিল, 1 বেরিয়েছিল। এটা এটা 2/4, তার মানে হাফ, এখানেও হাফ, হাফ অফ 1, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ x টা আমার কত বেরিয়েছিল, 1। তাহলে এখন e of x স্কয়ারটা বের করতে হবে, এক্সপেকটেশন অফ x স্কয়ার। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী আমি কি লিখবো, এখানে x স্কয়ার ex, এদিকে ex স্কয়ার, আচ্ছা x স্কয়ার, তার মানে এখানে সামেশন তো i is equal to 1 to 3, তাই তো। তাহলে যখন 0, ভ্যালুর মান যখন 0, তখন px কত, তখন px টা হচ্ছে আমার 1/4। আচ্ছা, যখন x এর মান 1, তাহলে 1 এর স্কয়ার, 1 ইন্টু x পি কত, 1 কত, 1 ইন্টু 2/4, 2/4 মানে হাফ, x স্কয়ার, x এর মান যখন 2, 4 ইন্টু তখন 1/4 মানে শুধু 1। x স্কয়ার কত, 4, 2 স্কয়ারে লিখি, px মানে হচ্ছে 1/4 মাইনাস এখানে e of x স্কয়ার মানে দ্যাট মিন্স 1। তাহলে এখানে কত আসছে আমার, 0 হাফ, এখানে কিন্তু 1 মাইনাস 1, তাহলে আমার আনসার কত আসছে, হাফ আসছে। 0.5। তাহলে আমার ভ্যারিয়েন্সটা কত পাচ্ছি এখানে, 0.5। আচ্ছা, এইবারে চলে আসি আমরা এই টার্মটা, আরেকটা টার্মও শিখেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে রুট ওভার প্লাস অফ রুট ওভার ভ্যারিয়েন্স, পজিটিভ ভ্যালু দেবে, আমার ভ্যারিয়েন্সে পজিটিভ ভ্যালু দেবে সবসময়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখান থেকে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাও, রুট করে তুমি কিন্তু স্ট্যান্ডার্ড বাংলায় হচ্ছে সমক পার্থক্য, এগুলো তো তোমার পড়েই এসেছো। স্ট্যান্ডার্ড ভেরিয়েশন। এবারে ছোট ছোট কয়েকটা প্রপার্টিজ আছে। ফার্স্ট যে প্রপার্টিটা, সেটা এক্সপেকটেশন আর তোমার ভ্যারিয়েন্সের জন্য দুটো আলাদা আলাদা করে সাইডে লিখছি প্রপার্টিজ গুলো, এগুলো আমাকে পরবর্তীকালে অঙ্ক করতে কাজে লাগবে। প্রথমটা হচ্ছে এক্সপেকটেশনের জন্য, আর হচ্ছে ভ্যারিয়েন্স। আচ্ছা, ফার্স্ট যেটা, ধরো আমার হাতে দুটো র্যান্ডম ভ্যারিয়েবল রয়েছে, ওকে, if x and y are random variable, then e of x plus y মানে expectation of x plus y is equal to expectation of x, expectation of y। 2 নম্বর, সিমিলারলি এরকম যদি আমার এখানে র্যান্ডম ভ্যারিয়েবল থাকে, তাহলে উপরের ফর্মুলাটা আমরা ইউজ করব, জেনারেল ম্যাম হ্যাঁ ম্যাম বলছি, ওই যে প্রবাবিলিটি মাস ফাংশন করালেন, তারপরে এই যে এইগুলো করাচ্ছেন, এইগুলো কোন চ্যাপ্টারে? একই চ্যাপ্টারে রয়েছে, ওই থার্ড চ্যাপ্টারে, মানে ডিস্ট্রিবিউশন 1 ওইটাইতে? হ্যাঁ 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 ওখানেই আছে, একবার খুঁজে দেখিস। e of x1 plus e of x2 plus r2 plus e of xn। আচ্ছা, ধর আমার হাতে একটা কনস্ট্যান্ট আছে, if মানে e of constant into something,
এটা বলতে চাইছে কনস্ট্যান্ট। এ বি এনি কনস্ট্যান্ট। তোরা কোন বই ফলো করিস? এই মরেছে, এটা বলা যাবে না। ইউএন ধরবো। ম্যাম ওই ইসমাইল হকের বইটা। ওখানে পাসনি? কি দরকার? তুই দেখিস, না পেলে আমাকে বলিস। ম্যাডাম বলছে যে তোরা আচ্ছা, if a be any constant and x be any random variable, তাহলে expectation of a into x is equal to a into expectation of x, ঠিক আছে? এটা প্রোডাক্ট হিসাবে রয়েছে। আর যদি এরকম থাকে, আচ্ছা উপরের দিকে লিখি থাকে, তাহলে e of a plus x is equal to, এটাকে আমরা লিখবো এখানে a plus expectation of কনস্ট্যান্টই আসে। হ্যাঁ, আচ্ছা এবারে আর ভ্যারিয়েন্স এর যে কিছু প্রপার্টি আছে তার মধ্যে এই যেটা তো বললাম যে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স, এটা কিরকম ভাবে আসে তোরা জানিস নিশ্চয়ই। ওটা কিন্তু মাথায় রাখিস কিভাবে বের করে। এই যে যেটা বললাম তোদেরকে, বললাম ভ্যারিয়েন্স, আচ্ছা এইটা is equal to variance of x is equal to e of x minus expectation of x এর স্কয়ার, যেটাকে কিন্তু লেখা যায় e of, কেমন করে আসছে এটা কিন্তু তোরা স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, এটা পড়েছিস সেটা অলরেডি। হ্যাঁ হ্যাঁ কি বল? ওই বইটাতে নেই এইগুলো। বলেছে, তুই বলছিস কেন এসব? নেই? আচ্ছা চুপ কর। কিন্তু এগুলো তো পড়তে হবে, এগুলো তো সিলেবাসে আছে বাবা। এই বেবদগুলো কেন বলিস তুই এসব? আরে 12 এর বইটা ফলো কর না, 12 এর ছায়ার বই পড়িসনি নাকি? সাউন্ড আসছে। কি অবস্থা রে ভাই, ম্যাডামকে মাথা গরম করাচ্ছিস কেন? আচ্ছা বইতে যদি না থাকে তাহলে অন্য কোনো স্ট্যান্ডার্ড বই কিন্তু দেখতে হবে। আরে 12 এর ছায়ার বইতেই আছে, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এই দুটো মেয়ে না দেখো সত্যি মাথা খারাপ। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যেটা আছে, তারপরে মোমেন্ট জেনারেটিং ফাংশন, নালে ম্যামকে বল পিডিএফ সিলেবাস দিয়ে। আছে কাছে? হ্যাঁ ম্যাম, এটা আলাদা চ্যাপ্টার দিয়েছে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন 1। ও তাহলে আলাদা চ্যাপ্টারে পড়বে ওটা। ঠিক আছে, কিন্তু সিলেবাসে আছে। হ্যাঁ সিলেবাসে আছে, দেখছিলাম আগে। তা আমরা যখন পড়েছি কিন্তু একটাই চ্যাপ্টারে ছিল, বুঝতে পারলি? কারণ সব রিলেটেড তো, যেহেতু এক্সপেকটেশনটাকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলে যখন লিখছি তখন দুটো ক্ষেত্রে লিখছি, একটা হচ্ছে কন্টিনিউয়াস এর জন্য ডিস্ট্রিবিউশনে আর কি, আবার একটা হচ্ছে ডিসক্রিটের জন্য, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, সেই দুটোর জন্য। তো সব তো পর আসে। যাই হোক, তাহলে ওখানে এখন মনে হয় ওটা চেঞ্জ করে। হ্যাঁ আলাদা চ্যাপ্টারে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ভ্যারিয়েন্সে এইটা একটু দেখবি কেমন করে আসে, তোরা পড়েছিস আগেও। আর যে কোনো একটা দুটো কনস্ট্যান্টের জন্য ভ্যারিয়েন্সটা ax plus b is equal to x a square into variance of x, মানে এখানে এটার কোনো এফেক্ট পড়ে না, এটা বাদ, কনস্ট্যান্ট হিসেবে জিরো হয়ে যায়। যাই হোক, যে কোনো কনস্ট্যান্টের উপরে ভ্যারিয়েন্স কিন্তু জিরো। ধর যদি আমি এখানে এরকম আলাদাভাবে লিখি v of x, হ্যাঁ, সেটা কিন্তু ভ্যারিয়েন্সটা জিরো হয়ে যায়। এটা হচ্ছে প্রপার্টিস এর। তাহলে v of ax plus b, তার মানে a square into vx। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে তো ডিসক্রিটের জন্য। এবার কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা এবার নিয়ে এটা এখানে আলোচনা করব। আচ্ছা তোরা কি রুটিন পেয়েছিস এর মধ্যে? কালকে তো বলেছিলি পাস না। না পাইনি। তোদের মনে হয় আমি যেটুকু দেখেছি সেটা হচ্ছে মঙ্গলবার দিন আর শুক্রবার দিন, এই দুদিন কলেজে আসতে হবে। কটা করে ক্লাস থাকবে? ক্লাস সংখ্যা কিন্তু কম, যে রুটিনটা করা হয়েছে এক সপ্তাহের জন্য আপাতত, কারণ ফার্দার ইনস্ট্রাকশন না দিলে রুটিন আবার চেঞ্জ তো হবে। ফার্দার ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত এই এক সপ্তাহের জন্য এই রুটিনটাই, কটা করে ক্লাস দেওয়া হয়েছে, একটা দুটো তিনটে চারটে ক্লাস সপ্তাহে, পার ডে দুটো করে,
মানে তোরা দুদিন আসছিস, মঙ্গলবার হচ্ছে আর শুক্রবারে। আচ্ছা, তুমি এই সপ্তাহের জন্য তাহলে? আপাতত ওই তো বললাম, ফার্দার ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত কিন্তু এরকম ভাবেই চলবে। এই সপ্তাহের জন্য আপাতত রুটিনটা করা হয়েছে, দেখা যাক গভর্নমেন্ট থেকে যা ইনস্ট্রাকশন দেবে। তাহলে মঙ্গলবার দিন দুটো তোরা 11টা থেকে আসছিস। আমি একটু বলে দিই, আমার যেটুকু মনে পড়ছে 11টা থেকে 12টা একটা ক্লাস, 12টা থেকে 1টা। আচ্ছা, শুক্রবারেও তাই, 12টা থেকে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। আচ্ছা আচ্ছা। মঙ্গলবার দিন আমার একটা ক্লাস আছে, ফার্স্ট ক্লাস মনে হয় এসকে স্যারের, ও আর সেকেন্ড ক্লাসটা আমার। পার ডে দুটো করে। তার মানে শুক্রবারে এসডি ম্যাডাম আছে। এইভাবেই চলবে কদিন। আর তারপরে তোদের অন্য যে ক্লাসগুলো সেটাও নিশ্চয়ই রুটিনে পেয়ে যাবে, বলে দেবে অথবা ওদিনকে কলেজে আসলে। ঠিক আছে। অফলাইন থাকলে দৌড়দৌড়ি করতে হতো, করোনা না আসলে দৌড়দৌড়ি করতে হতো। তাহলে মাথা খারাপ হয়ে যেত আমার, যেমন হচ্ছে এতক্ষণে দৌড়ি শুধু দৌড়ি। অর্পিতা আমাকে কতগুলো কোশ্চেন করেছিলি, সে পেয়েছি সেগুলো? ওর সাথে আমার কথাই হয়নি তারপরে। হ্যাঁ ম্যাম পেয়েছি, কিন্তু ওই সম্পর্কিত কয়েকটা প্রবলেম আমার একটু দেখিয়ে দিতে হবে, নইলে ম্যাম ঠিক হচ্ছে না। মানে এমনি আমি ওই ওগুলো কিভাবে কি করতে হবে বা কাকে বলে সেগুলো বেসিক পেয়েছি। জিনিসটা তো বুঝতে পেরেছিস তো? হ্যাঁ পেয়েছি, কিন্তু হ্যাঁ ওই যে নীল পোটেন্ট আইডেম পোটেন্ট, জানিস একটা ইন্টারেস্টিং জিনিস, ও নেটে প্রশ্ন আসে, জ্যামেও তো আসতে পারে, কোনো ব্যাপার নেই তো এখন। নীল পোটেন্ট আইডেম পোটেন্ট যে ম্যাট্রিক্স গুলো, ওর একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে। ওর ক্যানোনিক্যাল ফর্ম কেমন হবে? ক্যানোনিক্যাল তো তোরা মনে হয় করিসনি না তোরা? হ্যাঁ, না বাবা এই মেয়েটাও আইআইটি জানতে, ক্যানোনিক্যালটা একটা মেয়ে তোদের আইআইটি জানতে। মানে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম কেমন হবে, বা ওর জন্য ডায়াগোনালাইজেশনের ব্যাপারটা, ওইগুলো আসে পরীক্ষায়। ওটা হচ্ছে তোদের পরের সেমে রয়েছে। ওগুলো আপাতত সিলেবাসে নেই, মানে ওই সিলেবাসে নেই, যা আছে পুরোটাই ফোর্থ সেমিস্টার পর্যন্ত কভার হয়ে যাবে। জানি তো, আইআইটি জানতে ফোর্থ সেম অব্দি হয়, ফার্স্ট সেম থেকে ফোর্থ সেম। হ্যাঁ, ছোট অনেক কিছু পড়তে তোদের। ওই আর কি কি টার্ম বলেছিলি বলতো? নীল পোটেন্ট পড়েছিলি, আইডেম পোটেন্ট বলেছিলি, আরেকটা পিরিয়ডিক আর ইনভলিউটারি বা এরকম কিছু একটা ছিল। ইনভ্যালুটারিটা আছে। ওই আরেকটা যেটা বলি, ওই ম্যাট্রিক্সটা আমারও জানা নেই, ওটাকে আমাকে একটু দেখতে হবে। পিরিয়ডিক হচ্ছে ম্যাম a to the power m equals to o, মানে o মানে হচ্ছে ওই যে আপনার Null আইডেন্টিটি matrix। ম্যাট্রিক্স, সেটা না, ও কেন? ও আর নাল ম্যাট্রিক্স, ও মানে নাল ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি আসছে কোথা দিয়ে? এখান থেকে বিগ জিরো জিরোটা। হ্যাঁ হ্যাঁ। এবার ওই সব থেকে মানে এমটা হচ্ছে লিস্ট পজিটিভ। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। পিরিয়ডিকটা তাহলে ওইভাবে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এই জিনিসটা এটা আমার জানা ছিল না। মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো, মানে এটা পিরিয়ডিকের যে কনসেপ্টটা থেকেই বলে, তো এটা তাহলে লিস্ট মানে এম এর কোন ভ্যালুর জন্য পাওয়ারে তুই যেতে যেতে থাকছিস, মানে ওটা অপারেট করতে থাকছিস, সেটা তুই ডান ম্যাট্রিক্স চলে আসছে, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে ওটাকে যদি ভেঙে আবার এভাবে লেখা হবে যে a to the power n+1 equal to o। এবার যখন n এর মানটা আমার 1 হয়ে যাবে, তখন তো আমার a square equal to o হবে, সেটা আবার আইডেম্পোটেন্ট হয়ে যাবে। মানে ওইটা মানে ওটা জেনারেল ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যে জেনারেল ফর্ম। বাহ, এই জিনিসটা আমি জানতাম না, বা ভালো জিনিস বললি। ওটা জেনারেল ফর্ম, ওখান থেকে স্পেসিফাই করে করে নাম মানে মানগুলো বসিয়ে বসিয়ে তো এক একটা ম্যাট্রিক্স আসছে সেখান থেকে। মাদার বলতে পারিস ওটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা দারুণ জিনিস। ঠিক আছে, দেখ তোদের সাথে কমিউনিকেট করে কত কিছু আমিও এখন জানতে পারছি। আচ্ছা, এইবারে আমারও নলেজ তাহলে মিন ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এবার ডিসকাস করব ফর দ্য কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা। তো এক্ষেত্রে আমাদের সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন এক্স। হ্যাঁ, আমরা মিউ ডিনোট করছি আমরা এক্সপেকটেশন বা তোর মিনকে। তাহলে ই অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে এবার লিখবো? এটাকে আমরা পিডিএফ হিসেবে লিখবো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করবো। এক্স এফ ডেনসিটি ফাংশন, তার মানে এই আকারে কিন্তু আমরা লিখছি fx dx। আচ্ছা, এবার আসছে ভ্যারিয়েন্স।
ঝামেলা করে এই কালিগুলো। তোদের সুন্দর সুন্দর বেঞ্চ এসছে কলেজে, ও সব কলেজটা এবার অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, ভ্যারিয়েন্স হচ্ছে তাহলে সিগমা স্কোয়ার, যেটাকে আমরা কিভাবে লিখি, ই অফ এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার, এক্স এই মরেছে তার হোল এইভাবে। স্কোয়ার। এবারে আমি এইভাবে রিপ্রেজেন্ট করব আমরা। তাহলে পিডিএফ এ রিপ্রেজেন্ট করতে গেলে তাহলে আমরা কি লিখবো এখানটাতে, ইন্টিগ্রেশন। আচ্ছা, তার আগে এটা লিখে নিই, ই অফ এক্স মাইনাস, এটা মানে হচ্ছে মিউ তার হোল স্কোয়ার। এইবার আমরা পিডিএফ এ রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এখানটাতে এক্স মাইনাস মিউ তার হোল স্কোয়ার এফ এক্স। প্রথমে এখানে এটা, এটা থেকে এটা, তারপরে আমরা পিডিএফ রিপ্রেজেন্ট করলে আমার এই জিনিসটা আসছে। তো দেখ, ওই একই রকম ভাবে আমি যদি বলি এটাকে ভাঙালে, যেটা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, দ্যাট মিনস তার মানে ই অফ এক্স স্কোয়ার আমার এখন বের করা প্রয়োজন, তাই তো? তাহলে এই ই অফ এক্স স্কোয়ারটা এই পিডিএফ এ রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে কিরকম আমরা লিখবো, তাহলে এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স, আর এটা তুমি মাইনাস মিউ স্কোয়ার। তো এটাই হচ্ছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো তোর অবশ্যই সিগমা ইজ ইকুয়াল টু দিস প্লাস রুট ওভার সিগমা স্কোয়ার। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পজিটিভ ভ্যালুটা আমরা নিয়ে থাকি। তাহলে আমরা যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি তখন আমরা এক্সপেকটেশনটাকে ইন টার্মস অফ পিডিএফ লিখবো, ভ্যারিয়েন্সটাকে ইন টার্মস অফ পিডিএফ লিখবো, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটু এলপিপির একটু ব্রিফ আইডিয়াটা দেবো, আমরা ডিসকাস করবো একটু এলপিপি নিয়ে। আচ্ছা, যেহেতু ক্লাস সংখ্যা আপাতত অল্প আছে, সিলেবাসটা শেষ করারও তো একটা ব্যাপার আছে, ওই জন্য তোদের সঙ্গে সঙ্গে আমাদেরও চাপ। অবটেন থার্ড ইয়ারে উঠলাম তো চাপ হবে না? ফার্স্ট সেমিস্টারে তো হাওয়াই উঠছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শর্টে সেকেন্ড সেমিস্টারে মিডিয়াম স্ট্যান্ডার্ড অবস্থায় ডেভিয়েশন আছে। অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল এক্স Second year. পিডিটা অবশ্যই ডিফাইন করে দেওয়া থাকবে, এক্স নইলে তোরা ফাংশনটা লিখবি আগের কেমন বারে করে, ছেলেবেলেগুলো থার্ড ইয়ারে যেখানে তার রেঞ্জটা হচ্ছে 0 কি থেকে 1, করেছিল কে জানে, এটা হচ্ছে 0। মনে হয় একটাও কেউ পড়াশোনা করেনি, একটাও না। আচ্ছা, এক্সপেকটেশন এক্স ভ্যারিয়েন্স এক্স বের করতে হবে। তাহলে সরাসরি আমরা ফর্মুলায় চলে যাই। তাহলে মিউ কত, ফর্মুলা কি ছিল, এক্স এফ এক্স ডিএক্স রেঞ্জ কত আমার এখানে, রেঞ্জ হচ্ছে 0 to 1 0 থেকে 1। এক্স যেমন আছে থাকলো, এফ এক্স টা ডিফাইন করে দিয়েছে, পিডিএফটাকে ডিফাইন করে দিয়েছে 2x 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 dx। তাহলে এখানে কত হচ্ছে x d of x square 2x স্কয়ার, দ্যাট মিন্স 2x কিউব বাই 3 0 to 1, দ্যাট মিন্স 2 বাই 3। খুব সহজ জিনিস, 2x দুটো cube তিন dx মার্কসের প্রশ্ন আসে এখানে, বা ধর 2x অনেকগুলো to the বের power করতে দিলে 4 তখন তো বড় প্রশ্ন ও। হিসাবে আসবে। হ্যাঁ, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, 2 by 3 ভ্যারিয়েন্স অফ এক্স বের করতে গেলে আমাকে বললাম অঙ্ক করতে গেলে এই জিনিসটা লাগবে, ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার। ওকে, তো ই অফ এক্স টা তো আমার হাতে অলরেডি আছে, তাহলে ই অফ এক্স স্কয়ারটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি আগে ই অফ এক্স স্কয়ারটা বের করে নিই, তাহলে এক্স স্কয়ার এফ এক্স ডিএক্স। আমি একেবারে সরাসরি এখানে মান বসিয়ে দেবো এবারে, 0 to 1 এক্স স্কয়ার 2x dx 2x কিউব dx, দ্যাট মিন্স 2 by 3 2 into x to the power 4 by 4, limit নেই, তাহলে limit 2 নেই। আর 4 তাহলে হাফ হচ্ছে, তাহলে x to the power 4 by 2, দ্যাট মিন্স অনলি হাফ। ও x কিউব ছিল না, এবার আমার সরাসরি এখানটাতে বসিয়ে দিই। হাফ আচ্ছা, আসছে, লিমিট তো 0 to 1। এখানটাতে বসিয়ে দিই, ই অফ এক্স স্কয়ার কত বেরোলো, হাফ বেরোলো। আচ্ছা, ই অফ এক্স এর হোল স্কয়ার, দ্যাট মিন্স 4 by 9, পিডিএফ আকারে প্রকাশ করেছে x কত square বেরোচ্ছে into fx এখানটাতে, dx, 18 তাহলে x square into 2x dx 2x কিউব 2 into x power 4 by 9 4 minus 4, হাফ, হ্যাঁ হাফ না হবে 9 minus 8, তার মানে হচ্ছে e of 1 x by তার হোল 8, স্কয়ার। ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার সিগমা প্লাস রুট ওভার সিগমা সিগমা স্কয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝাই যাচ্ছে, প্লাস রুট ওভার Plus সিগমা স্কয়ার। root over 1/8। এইবার যদি এখানে একটা লেজর দেয়, কিরকম লেজর দেয় দেখি, যদি এরকম বের করতে দেয়, ধর এর সঙ্গে বের করো ভ্যারিয়েন্স অফ 3 একটা মাইনাস ছোট টেল জুড়ে দেয়, 5,
তা আমি যখন ভ্যারিয়েন্সের যে কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স 0 হয় প্রপার্টি বলেছিলাম সেখানে কি ছিল? -5x স্কোয়ার ax plus b is equal to a square of, a স্কোয়ার vx, ঠিক আছে? ওটাই বলতে যাচ্ছি। কোনো মানে কনস্ট্যান্টের উপরে ভ্যারিয়েন্স কিন্তু 0 হয় অলওয়েজ। তাহলে তাহলে এইখানটাতে 3 এর কিন্তু এখানে ভূমিকা থাকবে না। তাহলে এখানে কি হচ্ছে? -25x -5x a কত এখানে? -5, তাহলে স্কোয়ার করলে 25, মাইনাস থাকবে না, ওকে। তাহলে b of x, তার মানে ax তাহলে প্লাস b b of x আকারে কত বেরিয়েছে আমার এখানটাতে? চলে গেল এই যে 1/18, 25vx, তাহলে এখানে 25 into 1/18 which is equal to 25/18। আচ্ছা আচ্ছা, এরকম ছোট 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 কিন্তু অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে? আচ্ছা, 25 তো vx, এই গেল প্রবাবিলিটির একটা পার্ট। এবার প্রবাবিলিটি আমরা কলেজের ক্লাসরুমে করব, মানে এরপরে ক্লাস আবার মঙ্গলবারে। আচ্ছা, এবারে আসি এলপিপি। এলপিপি সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? এলপিপি ফুল ফর্ম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখানে অনেক প্রশ্ন মনে আসে। লিনিয়ার, কোনো একটা প্রবলেম বললো যে ভিটামিনের প্রয়োজন বা এরকম অনেক রকম প্রবলেম আছে, নর্থ ইস্ট ওয়েস্ট এই যেগুলো হয়, তারপরে আরো অনেক কিছু আছে, ট্রান্সপোর্টেশন আমি আছে। 3টে ওয়ার্ড লিখলাম, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? হোয়াট ইজ লিনিয়ার কি প্রোগ্রামিং? মনে হচ্ছে স্বাগতা? হ্যাঁ ম্যাম। বল দেখি, এই যে 3টে আমি শুধু শব্দ লিখলাম, শব্দ থেকে কি প্রশ্ন আসছে? আমরা একদম গোড়া থেকে একটু আলোচনা করবো এটা নিয়ে, যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা কি। একদম। তার আগে এই প্রোগ্রামিং যে আমি লিখলাম, প্রোগ্রামিংটা কি? তার মানে প্রোগ্রামিং থাকলেই আমার না একটু কম্পিউটার ব্যাপার চলে আসে। আমিও সেটাই হ্যাঁ, আমাদের সবার মনে আসে প্রশ্ন। সি প্রোগ্রামিং তাহলে না, এই যে আমি এই যে এটা একটু আমরা আলাদা। যে টপিকসটা নিয়ে ডিসকাস করবো, এই যে এটা কি কোনো কি ল্যাঙ্গুয়েজ, কোনো কি প্রোগ্রামিং, No. কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে প্রোগ্রামিং এখানে লিখেছে কিন্তু ঠিক, কিন্তু এই যে আমাদের হাতে যেরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমরা আমাদের numerically দৈনন্দিন কিছু জীবনে solve যেগুলো করতে লাগে, গেলে, কিছু প্রবলেম সলভ করতে গেলে আমরা ইউজ করে থাকি। সি আছে কম্পিউটার, এই সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, জাভা আছে, তাই তো? পাইথন আছে। তো এই যে ল্যাঙ্গুয়েজ গুলো, যে ল্যাঙ্গুয়েজের ভাষা কম্পিউটার বোঝে, এরকম কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করব, এই যে প্রবলেমটাকে একটা ফরম্যাটে সাজাবো, একটা ফর্মুলেশন করব। আমাদের হাতে বিভিন্ন রকম প্রবলেম আসবে, ওই প্রবলেম সেই আমরা সলভ প্রবলেম করব, গুলোকে আমরা কি করব? সলভ করব, ক্রিয়েট করব। মানে ধর পাটিগণিতে যেরকম অঙ্ক করেছিলে, এরকম বিস্তর এরকম বড় বড় লেখা থাকবে, সমীকরণ গঠন করো। ছোট জিনিসে আমাদেরকে ট্রান্সফর্ম করে নিয়ে আসবো প্রবলেমটাকে, একটা সেট অফ ফর্মুলেশন করে নিয়ে আসবো। তো সেইটা যখন সেট করে নেব, সেই সেটিংটাকে কিন্তু আমরা কম্পিউটারে ফেলে আমরা বিভিন্ন রকম যে মেথডস আমরা জানি নিউমেরিক্যালে, সেই মেথডস গুলো অ্যাপ্লাই করে তার প্রবলেম গুলো সলভ করতে পারবো আফটার ফর্মুলেশন। তার আগে কিন্তু কিছু পারবো না। অ্যাকচুয়ালি এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বেসটা বলি, মানে হিস্ট্রিটা বলি, যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, সেই সময় এই যে কনসেপ্টটা প্রথম নিয়ে আসা হয়েছিল। বইতে লেখা ছিল। তাহলে কি কনসেপ্ট? ওয়ারের সময় কিরকম হয়, আমাদের হাতে সৈন্য, আমরা ওয়ারে কি হয়, একটা যুদ্ধে সৈন্য থাকে, সেই সৈন্যরা কি করে, অন্য দেশে যাদের সাথে আমাদের যুদ্ধ বেঁধেছে তাদের সঙ্গে কিন্তু ফাইট করে। তাহলে সেই যে সৈন্যরা দিনের পর দিন, বছরের পর বছর থেকে অন্য কান্ট্রির সৈন্যদের সঙ্গে ফাইট করছে, তো তাদের কিছু কি কি লাগবে, যুদ্ধ করতে গেলে কি লাগবে? সবার আগে কি লাগে? সেখানে কিছু রিসোর্স লাগে। গ্রেনেড, ওয়েপন। হোয়াট ইজ রিসোর্স? রিসোর্স কি জানিস কেউ? উচ্চ মানে অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড, সম্পদ আর কি, কিছু সম্পদ। সম্পদ মিন্স ওয়েলথ, ওইগুলো নয়। রিসোর্স মিন্স গোলা বারুদ। যুদ্ধ করছি, আমার গানস লাগবে, তাই তো?
আমার সেখানে কিছু বারুদ লাগবে, আমার সেখানে Grenade. যুদ্ধের ট্যাঙ্ক লাগবে, আমার ম্যান পাওয়ার লাগবে, কিন্তু মানে আমরা চাইবো কতটা কম সময়ে, কতটা কম গান নিয়ে করে, বা কতটা এই যে বারুদ বা এই যে তোমার ট্যাঙ্ক এগুলো ইউজ করে কতজন সৈন্য, তাদের খাবার দাবার সমস্ত কম সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমি যুদ্ধটাকে মানে Food তো যুদ্ধটা অবশ্যই শেষ লাগে, করবার food. চেষ্টা করব অন্য কান্ট্রিকে ডিফিট করে। কারণ প্রত্যেকটা কান্ট্রির কিন্তু একটা ক্যাপাসিটি আছে। আনলিমিটেড কোনো কিছু কিচ্ছু হয় না। রিসোর্স হুম, কোনো দেশেরই বা কোনো মানুষেরই ব্যক্তি বিশেষে কিন্তু থাকতে পারে না, তার জানি। সবই কিন্তু লিমিটেশন আছে, মানে দ্যাট মিনস লিমিটেড রিসোর্স। তো হুম, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যেটা দেখা গিয়েছিল, সৈন্যরা যে দিনের পর দিন হয়তো বরফের জায়গায় থেকে যুদ্ধ করছে, সেখানে কতটা তারা অ্যাডজাস্ট করতে পারছে, বা তাদেরকে যুদ্ধ করবার জন্য কতটা গান দেওয়া হচ্ছে, কতগুলো বারুদ দেওয়া হচ্ছে, সেখানে তাদের খাবার দাবার, তাদের থাকবার জায়গা, বা তাদের সেই যুদ্ধের যে ট্যাঙ্ক বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু জিনিস তো যুদ্ধের সময় লাগে। তখন এটা অ্যারাইজ হয়েছিল এই যে কনসেপ্টটা, মানে সৈন্য নিয়ে তাদেরকে খাবার দিয়ে হুম। তাদের লিমিটেড যে গানস মানে রিসোর্স, এখানে বলছি লিমিটেড গানস, লিমিটেড সমস্ত কিছু যুদ্ধের সরঞ্জাম সমস্ত কিছু দিয়ে আমার কি হবে, অন্য দেশকে ডিফিট করতে হবে, মানে সেটা হচ্ছে আমার আউটকাম। ইনপুট হচ্ছে এই জিনিসগুলো, রিসোর্স গুলো। আনলিমিটেড হলে কিন্তু বাবা, এই যে unlimited লিনিয়ার হলে প্রোগ্রামিং যুদ্ধ প্রবলেম জিতে যেত যেটা আমরা সব। এবার ডিসকাস করব, সেটা কিন্তু দরকার হতো না, যেহেতু আমাদের কাছে সবই লিমিটেড। সেই লিমিটেড থাকার কারণে আমরা চাইবো কম সময়ে কম ক্ষতি করে আমরা ম্যাক্সিমাম ডিফিট মানে অন্যদেরকে ডিফিট করে আমরা উইন হতে চাই। প্রফিট। সেই সময় কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম Winning. অ্যারাইজ করেছিল। তো এই যে প্রবলেমস গুলো এবার আমরা ডিসকাস করবো, যে বললাম রিসোর্স, সেই যে কনসেপ্টটা মাথায় রেখে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইউজ করা হয়। কেন করবো, ঠিক তার জন্য আমাদের দেশে টেকনিক্যাল যে পার্ট, ইন্ডাস্ট্রির যে পার্ট, সেই পার্টটাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করবার জন্য কিন্তু এই কনসেপ্ট কাজে লাগানো হয়। যারা এমএসসি তে OR বলে একটা সাবজেক্ট আছে, অপারেশন রিসার্চ, যেটা আমার সাবজেক্ট ছিল না, মানে আমার টপিক ছিল না, তবু আমার যেটুকু বেসিক কনসেপ্ট সেটাই তোমাদেরকে বলছি। তো সেই OR এ যারা স্পেশালাইজেশন করবে তারা কিন্তু আরো ডিটেলে পড়বে যে ওই হায়ারের ব্যাপারটা। এখন তো আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, যে ওই অপারেশন রিসার্চ, ওই যে ব্যাপারটাতে মানে ইন্ডাস্ট্রিতে সেটা কেমন ভাবে ইউজ করা হচ্ছে, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সেটা ইলাবোরেটরি ডিসকাস করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ জাস্ট এ ফর্মুলেশন অফ এ প্রবলেম। যে প্রবলেমটা আমাদের কি দিচ্ছে, প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে যে আমার হাতে কিছু লিমিটেড রিসোর্স আছে, সেই রিসোর্সটা কাজে লাগিয়ে আমি কিছু আউটকাম পেতে চাইছি। সেই আউটকামটা আমার ফেভারে আসতে হবে। ফেভার মিন্স সেখানে দুটো কেস অ্যারাইজ হতে পারে। একটা হচ্ছে আমি ম্যাক্সিমাম প্রফিট করব, ইন্ডাস্ট্রি মানে বিজনেস, আদারওয়াইজ আমি কম খরচ করে কি করব, কম খরচ করে আমি আমার ডিজায়ার্ড যে জিনিসটা সেটা কিন্তু আমি পেতে চাইবো। তাহলে মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম কস্ট, এটা হচ্ছে আউটকাম। আমি ইনপুট কি করব, আমার রিসোর্স যেটা লিমিটেড আছে সেইগুলো আমি ইনপুট করব। ঠিক আছে, তো এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমরা কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যেটা সেটাকে ফর্মুলেট করব। এবার ফর্মুলেশনের জন্য আমার কি কি চাই, ফর্মুলেশনের একটা চেহারা আছে, সেই চেহারাটা যখন আমি কমপ্লিট করে নিতে পারবো, তখন তুমি নিউমেরিক্যালি সেটাকে সলভ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি আমার হাতে যে প্রবলেমটা আছে সেটা কিন্তু আমি নিউমেরিক্যালি কিন্তু সলভ করতে পারবো না। তাহলে প্রোগ্রামিং ইজ নট এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে ফর্মুলেশনটা হতে গেলে আমাকে কি কি লাগবে, ফর্মুলেশনটা হতে গেলে আমার
অবজেক্টিভ ফাংশন লাগবে। হোয়াট ইজ অবজেক্টিভ ফাংশন? বেসিক জাস্ট জিনিসটা বলে দিচ্ছি অবজেক্টিভ ফাংশন। এই অবজেক্টিভ ফাংশন কি? এই অবজেক্টিভ ফাংশন হলো আমার এমনই একটা আউটপুট বা ডিজায়ার্ড আউটকাম বলতে পারো, এখানে ডিজায়ার্ড আউটকাম বেস্ট সেটা আমাকে কি দেবে? হয় লার্জেস্ট ভ্যালু দেবে অথবা স্মলেস্ট ভ্যালু দেবে। লার্জেস্ট ভ্যালু মিনস যেটা বললাম ম্যাক্সিমাম প্রফিট, আর লোয়েস্ট কস্ট মিন সেটা আমাকে স্মলেস্ট ভ্যালু দিয়ে মানে লোয়েস্ট কস্ট আমি ইউজ করে আমার ডিজায়ার্ড আউটকামে যাব। তাহলে একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে কি কি লাগে? রিসোর্স লাগে। এই রিসোর্সের মধ্যে কি কি পড়ে? মানি আছে, তাই তো, আর কি আছে? এনার্জি আছে, মেশিন আছে, সবার আগে তো মেশিন, ম্যান পাওয়ার আছে। আমার পুঁজি না হলে, ম্যান পাওয়ার না হলে আমি চালাবো কেমন করে? আমার টাইম দরকার, নইলে আমি অন্য যে ইন্ডাস্ট্রি তাদের থেকে পিছিয়ে পড়বো। আমার ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে আমার নিজস্ব জায়গা দরকার, স্পেস দরকার। এইগুলো হচ্ছে আমার রিসোর্স। তাহলে আমার রিসোর্স গুলো তখন আমার মাথায় আসছে যেটা হচ্ছে কেয়ার্স রিসোর্স। মানে আমার যেটা লিমিটেড রিসোর্স, সেইটাকে আমি অ্যাক্টিভেট করে কি করছি? একটা ডিজায়ার্ড আউটকাম যেটা আমাকে বেস্ট জিনিসটা দেবে, দ্যাট মিনস ম্যাক্সিমাম প্রফিট আর লোয়েস্ট কস্ট, আমরা এটা কিন্তু পাবো। তো এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। এইবার এই যে রিসোর্স গুলো যে কাজে লাগাচ্ছি, ঠিক আছে, এই রিসোর্স গুলো কি হচ্ছে? লিমিটেড, তাই তো? এইগুলোকে আমরা ভ্যারিয়েবল বলে থাকছি, এবং এই যে ভ্যারিয়েবল গুলো সেইটা দিয়ে একটা মানে তার যে লিমিটেশন, 5টা থাকতে পারে মেশিন, 2টো থাকতে পারে মেশিন, 4টে থাকতে পারে, বা আমার ম্যাক্সিমাম প্রফিট পেতে গেলে কতগুলো মেশিন লাগবে, কতগুলো ম্যান পাওয়ার মানে কতজন মানুষ লাগবে, কতক্ষণ ঘন্টা টাইম কাজে লাগাতে হবে। আমার কাছে ধরো মেশিন আছে, তার তো একটা নিজস্ব কর্মক্ষমতা আছে, তাই তো? সেই কর্মক্ষমতা অনুযায়ী সে তো চালাবে। আমি বাড়িতে দেখবি অনেক সময় যাদের বাড়িতে মিক্সি মেশিন আছে, যদি আমি নর্মালি বলছি, সেটাকে যদি কিছু সময় পরে পরে তাকে বন্ধ করতে হয়, যদি তা না যদি তাকে তুই চালাতে থাকে, সেটা ফট করে তার এটা কেটে যাবে, ব্লেডটা কেটে যাবে, তারটা কেটে যাবে সেখানটাতে। তবে সমস্ত মেশিনেরই তার কিছু একটা লিমিটেশন আছে। ঠিক আছে, কনস্ট্রেন্ট একটা রিলেশন, কনস্ট্রেন্ট বলে তাকে। হাড়ি জ্বালাবো, এটাকে আমরা কনস্ট্রেন্ট বলে থাকি। কনস্ট্রেন্ট মিন রিলেশন বিটুইন সাম কি বলে ওটাকে, ভ্যারিয়েবলস, সেট অফ ভ্যারিয়েবলস, আর তার সঙ্গে কি হচ্ছে, কিসের রিলেশন করতে চাইছে? আমার যে লিমিটেশনটা, সেই লিমিটেড যে ভ্যালুস গুলো, তাদের তো একটা ভ্যালু থাকবে। ওটার মধ্যে আমি একটা জিনিস ম্যাক্সিমাম একটা মেশিন 1 ঘন্টার বেশি চালাতে পারি না পার ডে, নইলে সেটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। বা একটা মানুষ তার কর্মক্ষমতা অনুযায়ী হয়তো দিনে, ওই ছোটবেলায় যেগুলো অঙ্ক করেছিলি সেই রকম 5 ঘন্টার বেশি সে এফর্ট দিতে পারে না, সেই যে ব্যাপার, সেটাতে একটা ইনইকুয়ালিটি, একটা কনস্ট্যান্ট মানে লিমিটেশন যেহেতু আছে, সেহেতু তার ইনইকুয়ালিটি। আমি হাইয়েস্ট 5 ঘন্টার বেশি কাজ করতে পারি না, তার মানে আমি যাই কিছু করি না কেন, 5 বা 5-এর যে ঘন্টা তার থেকে কমে কিন্তু আমি সেই কাজটা করবো। তার মানে একটা ইনইকুয়ালিটি চলে আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার লিনিয়ার প্রোগ্রাম। তো আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রির এই প্রবলেমস গুলো, ইন্ডাস্ট্রি বলতে পারিস, আমি নিজে একটা বিজনেস শুরু করলে সেটাও করতে পারি, সেটাও একটা নিজের জন্য নিজের ইন্ডাস্ট্রি হয়ে গেল নিজের কাছে। তার মানে এই যে ট্রান্সলেশন হচ্ছে একটা মানে বাস্তবে যে প্রবলেমস গুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করি, এই যে এই ব্যবসায়িক যে প্রবলেমস গুলো, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, তো এটাকে আমরা কি করছি, একটা লিনিয়ার প্রোগ্রামে সেট করে নিচ্ছি। কিছু ধর কিছু কি বলবো কনস্ট্যান্ট ইউজ করে, কিছু অবজেক্টিভ ফাংশন ইউজ করে, যেটা বললাম আমি, আমাদের ডিজায়ার্ড আউটকাম গুলো দেবে,
যে ইনপুট গুলো আসছে, রিসোর্স গুলো আছে, সেটা দিয়ে একটা কনস্ট্রেন্ট তৈরি করে, তা এই প্রবলেম, বাস্তবের যে প্রবলেম সেটাকে ফর্মুলেট করছে এটা লিনিয়ার প্রোগ্রামিং। তো এই টোটালটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তুই যে সেট করে নিলি জিনিসটাকে, সেট করে নিয়ে তুমি কম্পিউটারে ফেলে দে, সেটা কিন্তু তুই তারপরে সলভ করতে পারবি। ঠিক আছে? আচ্ছা, ইদানিং একটা কাজ হচ্ছে, আমি কাজটার বিষয়ে মানে খুব একটা বাকিবহল নই, যারা বিজনেস নাম শুনে থাকবে ওদের, নেটওয়ার্ক ফ্লো প্রবলেম, একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মানে নেটওয়ার্ক ইন দ্য সেন্স মানে এই নেটওয়ার্ক নয়, নেটওয়ার্ক প্রবলেম, একটা বিজনেস হচ্ছে বর্তমানে আর কি। হ্যাঁ, সেই বিদেশের কনসেপ্ট থেকে নিয়ে এসেছে, সেটা নিয়ে সেই প্রবলেম গুলোতেও কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গুলো কিন্তু ইউজ করা হয়। তাহলে বেসিক কি জিনিস ক্লিয়ার সকলের কাছে? তাকোতা অর্পিতা দেখতে পাচ্ছি সবাইকে আগে। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। বেসিক জিনিসটা ক্লিয়ার, আমার এটাই হচ্ছে দরকার, বেসিকটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করব, আমি আজকে রাত্রেবেলা এই প্রবলেম গুলো অনেকটা বড় বড় তোদেরকে আমি কতগুলো প্রবলেম ফর্মুলেশন করে, প্রথমে বেসিক কিছু জিনিস লাগবে, কি কি লাগছে, এই যে অবজেক্টিভ ফাংশন কোনটা, কনস্ট্যান্ট কোনটা, ইন্ডিকেট করে কিছু প্রবলেমস গুলো, কারণ এই বোর্ডে ওই প্রত্যেকটা প্রবলেম বড় বড় লিখতে গিয়ে ওই প্রবলেম লিখে আবার মুছে ফেলতে হবে পরের আনসার করবার জন্য। আমি একটু লিখে তোদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো, তোরা একটু দেখবি। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমরা নেক্সট মঙ্গলবারে তো ক্লাসে দেখা হচ্ছে, সেই সময় আমাকে বলবি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। বেসিক জিনিসটা ক্লিয়ার সকলের কাছে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে দাঁড়া আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তাহলে তোদের সঙ্গে আমাদের মঙ্গলবার দেখা হচ্ছে। মঙ্গলবার তাহলে এলপিপিটাই করাবেন? হ্যাঁ, এলপিপি করাবো, এটা নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, কেন প্রীতম, অন্য কিছু করালে কি ভালো হতো? না না, মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এইটাই করাবেন আচ্ছা, কিনা, মানে হ্যাঁ, অন্য কোনো টপিক করাবেন কিনা তাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই করা, এটা শুরু করলাম তো সবে। নোটটা দিয়ে দেবো, ওইটা নিয়ে ডিসকাস করবো। ওই জন্য আগে থেকে নোট দিয়ে দেবো। আরেকটা সমস্যা হচ্ছে, ক্লাসে তো ওই মানে রেগুলারিটি যে ক্লাসটা সেগুলো তো একদমই কম, কলেজে হবে এবার, অফলাইনে শুধু ক্লাস নিতে হবে, অনলাইনেও কিছু ক্লাস নেওয়া যাবে না বা নোট দেওয়া যাবে না, এক্ষেত্রে একটু মুশকিল, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে মঙ্গলবার, ভালো থাকিস সবাই, লেফট হয়ে যা।